দ্বাদশ শ্রেণীর এই যে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই চ্যাপ্টারটি এখনও কিছু কিছু অংশ আছে যেগুলো আলোচিত হয়নি বা যেগুলো আরেকবার বলে দেওয়ার প্রয়োজন। কয়েকটি বিশেষ সংজ্ঞা আছে এবং আমি চাইছি যে তোমরা এই অংশের সঙ্গে যে জেনেটিক্স পার্টটা আছে সেটাও আমি পড়িয়ে দেবো, লিঙ্কেজ ইত্যাদি যা আছে, এবং ওই সমগ্র চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে নিয়ে আমরা একটা বা দুটো পরীক্ষা আমাদের জন্য নেব অনলাইনেই, এবং তার রেজাল্ট তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। যাই হোক, কতগুলো বিশেষ বিশেষ সংজ্ঞা আমাদের আলোচনার দরকার আছে তার মধ্যে, এবং প্রত্যেকটা সংজ্ঞার জন্য যদি প্রয়োজন হয় আমি ছবিও দিয়ে দিচ্ছি। যে আমরা আগে দেখেছি যে টিআরএনের ক্ষেত্রে আর কি, যে একটা টিআরএনএ একাধিক কোডনের সঙ্গে যুক্ত হতে পারে, অথবা একাধিক অ্যামাইনো অ্যাসিড একটা টিআরএনের অ্যাডাপ্টার হতে পারে, অথবা দুটোই হতে পারে। ইনফ্যাক্ট কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের একটার বেশি টিআরএনএ যাদের জন্য নির্দিষ্ট, এবং কিছু টিআরএনএ আছে যেগুলো এমনভাবে গঠিত যা কিছু টিআরএনএ আছে যেগুলো এমনভাবেই তৈরি যে তারা যখন ম্যাসেঞ্জার আরএনএর কোডনের সঙ্গে টিআরএনএটার অ্যান্টিকোডন বেস পেয়ারিং হয়, তখন কোডনের প্রথম দুটো পজিশন ঠিক থাকে, কিন্তু তার 3 নম্বর যে কোডন, আমরা কোডনগুলো যখন রিড করি 5' to 3' ডিরেকশানে করি। সবসময় কোডনের কথা যখনই উল্লেখ করা হবে 5' to 3' ডিরেকশানেই বলা হবে। যাই হোক, এই যে 3 নম্বর কোডনটা, এটা মিসম্যাচ হতে পারে। এই মিসম্যাচ হলেও প্রথম দুটো কোডনের ওপরেই কোন অ্যামাইনো অ্যাসিডটা সংশ্লিষ্ট টিআরএনএটার সঙ্গে যুক্ত হবে সেটা নির্ভর করে, এবং এই ঘটনাটাকে বলা হয় ওভুল ফরমেশন। এটা হচ্ছে থার্ড পজিশনে যে বেস পেয়ারিংটা হচ্ছে, সেই বেস পেয়ারিংটা সবসময় যে একই রকম হবে সেটা নাও হতে পারে। এই যে এত অল্টারনেটিভ কোডন আছে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য, তোমরা জেনেটিক কোডটা দেখেছো, এগুলো খেয়াল করে দেখো, এটা থার্ড নিউক্লিওটাইডটাতেই, মানে 3' এন্ডের যে নিউক্লিওটাইডটা, এইটাতেই চেঞ্জগুলো আছে। এই যে ওভুল বেস পেয়ারিং, এটা ব্যাকটেরিয়া এটা পায় থাকার জন্যে, এটা 61টা কোডন আছে। আমি বলেছি যে 61টা কোডন আছে, 3টে তো স্টপ কোডন, মোট তো 64টা কোডন। এই 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 61টা কোডন এই ওভুল বেস পেয়ারিংয়ের জন্যই সম্ভব হয়। অর্থাৎ কোডনের 3' এন্ডে যখন কোডন কথাটা বলা হবে, কোডন মিন্স ম্যাসেঞ্জার আরএনএটার কথা বলা হচ্ছে, অ্যান্টিকোডন যখন বলা হবে মিন্স টিআরএনএটার কথা বলা হচ্ছে। তাহলে কোডনের 3' এন্ডে যে নিউক্লিওটাইডটা আছে এবং তার সঙ্গে যেটা বেস পেয়ারিং হয়, ওই পজিশনটাকেই বলছি আমরা ওভুল পজিশন। ওখানে নন স্ট্যান্ডার্ড বেস থাকতে পারে, যেমন ইনোসিন।
ইনোসিন তোমরা জানো যে আমরা জানি যে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন এই তো থাকবে আরএনএতে। তো তার মধ্যে হচ্ছে যে গুয়ানিন সেটা সেটা যদি ডিঅ্যামিনেশন হয়ে যায় তাহলে সেটা ইনোসিন ফর্ম করে। এটা একটা কেমিক্যাল মডিফিকেশন, এটা একটা নন স্ট্যান্ডার্ড বেস বলা হবে। তো এই থার্ড পজিশনটায় এই ধরনের নন স্ট্যান্ডার্ড বেসগুলো থাকতে পারে, এবং তার ফলে ওই থার্ড পজিশনে কোন বেস পেয়ারিংটা হচ্ছে ওটা সবসময় অতটা ইম্পর্টেন্ট নয়। রেদার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন ফ্রম 5' এন্ড টু 3' এন্ড অফ দি কোডন, সেখানকার বেস পেয়ারিংটার উপর নির্ভর করবে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিডটা যে পলিপেপটাইড সংশ্লেষটা হচ্ছে, মিনস ট্রান্সলেশনটা হচ্ছে, সেখানে কোন ধরনের অ্যামাইনো অ্যাসিডটাকে টিআরএনএ অ্যাডাপ্ট করে নিয়ে আসবে। পরের যে টার্মটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে মলিকিউলার চ্যাপেরন। মলিকিউলার চ্যাপেরনস হচ্ছে এক ধরনের বিশেষ প্রোটিন, বিশেষ প্রকারের প্রোটিন, কয়েকটি প্রোটিন বিশেষ প্রকারের। এই যে ট্রান্সলেশন হচ্ছে এতে কি তৈরি হচ্ছে? পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে। এই পলিপেপটাইড চেনটা রিফোল্ডিং হয়ে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে। একটা প্রোটিনের নির্দিষ্ট স্ট্রাকচার, এনজাইমের নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তোমরা জানো তার অ্যাক্টিভ সাইট আছে। এই যে ফোল্ডিংটা হয় সেখানে অনেক রকমের হচ্ছে যে বন্ড হয়, যেটা আমরা নন কোভ্যালেন্ট বন্ড হয়, কখনো কখনো কোনো ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডও হতে পারে। তো যাই হোক, এই যে মলিকিউলার চ্যাপেরন এটা কোলাইতে পাওয়া যায়, এবং এটা ওই যে পলিপেপটাইডটা তৈরি হচ্ছে ওটাকে বিশেষভাবে ফোল্ডিং করে প্রোটিনের নির্দিষ্ট শেপ দেয়। সুতরাং মলিকিউলার চ্যাপেরনগুলো বিশেষ করে কোলাই এবং কিছু ব্যাকটেরিয়া ফাজ ল্যামডার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো যে আমরা আগে কোনো একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে হিট শক প্রোটিন, অর্থাৎ যদি কোলাই ব্যাকটেরিয়াকে হচ্ছে যে তার যে নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস থেকে যে মিডিয়ামে রাখা হচ্ছে সেটাকে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা তার এলিভেট করে দেওয়া হয় তাহলে ফর এ ব্রিফ পিরিয়ড অফ টাইম, তাহলে এই যে ব্রিফ এক্সপোজার টু এ হাইটেন্ড টেম্পারেচার, টু অ্যান এলিভেটেড টেম্পারেচার, এটার ফলে কী হবে? যে বিশেষ ধরনের হিট শক প্রোটিন তৈরি হবে। হিট শক প্রোটিন HSP সংক্ষেপে বলা হবে, যদি প্রশ্ন পড়তে পারে HSP কী। তো এটা এক ধরনের এটা একটা চ্যাপেরন বলতে পারো এটাকে। কেন না, নর্মালি যে ধরনের প্রোটিনগুলো তৈরি হয় ফোল্ডিং হয়ে, তো এই যে হিট শক প্রোটিনগুলো তার সঙ্গে অপারেট করে সেই প্রোটিনটা রিফোল্ডিং হয়, দিয়ে সেটা ওই এলিভেটেড হিটটাকে, এলিভেটেড টেম্পারেচারটাকে সে সহ্য করতে পারে। সুতরাং এই মলিকিউলার চ্যাপেরনের একটা উদাহরণ হলো যে হিট শক প্রোটিনস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, আমরা আগে জেনেছি এক্সোনিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ। নিউক্লিয়েজ কথাটা নিউক্লিক অ্যাসিডকে যে ভেঙে দেয়, নিউক্লিওটাইডগুলোকে ভেঙে দেয় পরপর, কতগুলো নিউক্লিওটাইড পলিমারাইজড হয়েই তো নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ তৈরি করে। তাহলে সেই ডিএনএটার যদি প্রান্ত থেকে ভাঙে তাকে বলি এক্সোনিউক্লিয়েজ, আর মাঝখান থেকে যদি ভাঙে তাকে বলি এন্ডোনিউক্লিয়েজ। এখন ধরো যে কোনো একটা ব্যাকটেরিয়াম যার মধ্যে কোনো একটা ফাজ ভাইরাস
ইনফেক্ট করেছে, অর্থাৎ তার ডিএনএটাকে ঢুকিয়ে দিয়েছে। সেই ডিএনএটা যে হোস্ট ব্যাকটেরিয়াম তার ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা একটা বিশেষ পদ্ধতি। এরপরে ব্যাকটেরিয়াটা করবে কি, বাঁচবার জন্যে ওই যে ফাজ ভাইরাসটা তার ডিএনএটাকে হোস্ট ডিএনএ থেকে সেপারেট করে দেবে, দুই প্রান্তে কেটে বাদ দিয়ে দেবে। তাহলে আমরা জানি যে ব্যাকটেরিয়াল ডিএনএ হচ্ছে সার্কুলার টাইপ অফ ডিএনএ উইথ নো ওপেন এন্ডস। তাহলে তার মাঝখানে ওই হোস্ট যে ফাজ ভাইরাসটা তার যেটুকু অংশ ঢুকে আছে ওইটুকু অংশ কেটে বাদ দিতে হবে। তাহলে মাঝখান থেকে কাটতে হবে, এই জন্য এন্ডোনিউক্লিয়েজ, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের সাহায্যে ওই ফাজ ভাইরাসের ডিএনএর দুটো প্রান্তকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে লাইগেজ অ্যাক্টিভিটির দ্বারা হোস্টের মানে ব্যাকটেরিয়াটার নিজস্ব ডিএনএটাকে আবার জুড়ে দেওয়া হয়। জোড়ার আগে মিথাইলেশন করা হয়, যাতে করে ফার্দার ওইটা ওখানে আর আসতে না পারে ওই ফাজের ডিএনএটা। তাহলে এটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এর অ্যাক্টিভিটি। এখন এই ধরনের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের ব্যবহার দেখো, যে ফরেনসিক সায়েন্সে যখন আমি একটা এক্সাম্পল থেকেই বলছি, যে এক ব্যক্তি এক মহিলাকে স্ট্যাব করেছিল, খুন করেছিল, এবং তখন তার যে উন্ডসগুলো থেকে ব্লাড এসে যে খুনি তার জামা কাপড় লেগে গিয়েছিল। এবারে কেসটা এগোতে এগোতে যখন ধরা হলো, যে সন্দেহ করা হলো, তখন খুনির কাছে যে পোশাকপত্র সেখানে রক্তের ছিটে পাওয়া গেল। এদিকে যে নিহত হয়েছে যে তারও রক্তের স্যাম্পেল জোগাড় করা আছে, তারও দিয়ে এরপরে দুটোর ওই রক্ত আর ওই রক্তের ক্রোমোজোমগুলো স্টাডি করা হলো। এটা কীভাবে স্টাডি করা হবে? এটা একটা টেকনিক, বিশেষ টেকনিক। এটা আমি যেটা বলবো সেটা ওয়েস্টার্ন ব্লট টেকনিকে করা হয়। সেটা ডিএনএটাকে ওই এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটির দ্বারা ফ্র্যাগমেন্টেড করে দেওয়া হয়। ফ্র্যাগমেন্টেড করে দিয়ে এই যে ফ্র্যাগমেন্টেশন, এটাকে ডাইজেশন বলা হয়। এই বিশেষ ধরনের রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে এই যে ফ্র্যাগমেন্ট করা হয়, ডিএনএটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, এটাকে ডিএনএ ডাইজেশন বলা হয়। এরপরে ওই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো পাওয়া গেল, দু ক্ষেত্রেই এটাকে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। এটা ওয়েস্টার্ন ব্লট বলা হয়। এটা যে ওয়েস্টার্ন ব্লট বলা হয়, মানে সাউদার্ন বলে একজন সাউদার্ন বলে একজন বিজ্ঞানী এরকমই ব্লট টেকনিকে ডিএনএ আইসোলেট করেছিলেন, তাকে সেটাকে সাউদার্ন ব্লট টেকনিক বলা হয়। এইখান থেকেই আবার নর্দার্ন ব্লট টেকনিক এবং ওয়েস্টার্ন ব্লট টেকনিক এইসব আছে। যাই হোক, এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টসের কথা বলছিলাম, সেগুলোকে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। এবারেতে তোমরা জানো ইলেকট্রোফোরেসিস মানে সেখানে দুটো সেপারেট ইলেকট্রিক্যাল ফিল্ড দেওয়া হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ এন্ডে। এবং ইলেকট্রোফোরেসিস করলে হয় কি, যে কেমিক্যালগুলো যাদের জন্য ইলেকট্রোফোরেসিস করা হচ্ছে তারা ওই তারা অ্যানায়ন আর ক্যাটায়ন, তার ভিত্তিতে তারা দুটো পোলের যে কোনো একটা জায়গায় যে জোটে। তাহলে এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো, এগুলোকে এইভাবেই জেল ইলেকট্রোফোরেসিস করা হয়েছিল। এবং সেই যে জেলের মধ্যে যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর উপস্থিতি, এটা ডিটারমাইন করা হয় কীভাবে না, কিছু রেডিও অ্যাক্টিভলি লেবেলড প্রোব ব্যবহার করা। প্রোব মানে ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ লেবেলড উইথ রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স,
এবং যেটা কমপ্লিমেন্টারি টু দি ফ্র্যাগমেন্টস অফ অরিজিনাল ডিএনএ। তাহলে ওই রকম ধরনের যে প্রোবটা দেওয়া হলো সেগুলো তাদের সঙ্গে ইয়ে করবে, বেস পেয়ারিং করবে, এবং যে তারপরে সেটার যদি মানে অটো রেডিওগ্রাফ করা হয় তাহলে দেখা যাবে যে যে বেস পেয়ারিংগুলো পাচ্ছি, ওই প্রোবটাকে আমরা চিনি নন ফ্র্যাগমেন্টস, আর তার সঙ্গে যে বেস পেয়ারিং হচ্ছে ওই বেস পেয়ারিংগুলো দেখে ওই যে খুনি আর যে নিহত ব্যক্তি ওই দুজনের এটা চেনা যায়, ডিএনএটাকে চেনা যায়। তো একে এই ধরনের ডিএনএর মাধ্যমে ব্যক্তিকে চেনা, পিতৃত্ব নির্ণয় এইভাবেই করা হয়। কারণ প্রত্যেকের ডিএনএ ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে বলেই তো তারা আলাদা রকমের দেখতে হয় প্রত্যেকে। এবং এই ধরো আফ্রিকান পপুলেশন আর এই মঙ্গলয়েড বা চাইনিজ পপুলেশন, আবার এই ইন্ডিয়ান পপুলেশন, এদের প্রত্যেকের ডিএনএর মধ্যে বেশিটাই মিল, কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষ করে যেখানে খুব রিপিটেশন আছে সে সমস্ত জায়গাগুলোতে নাম্বার অফ রিপিটেশন, ধরো এ এ এ এইভাবে নিউক্লিওটাইডগুলো পরপর আছে, এই ধরনের এই নাম্বার অফ রিপিটেশনের হেরফের হয় বা অন্যান্য কয়েকটা তফাৎ হয়। সেই ধরনের তফাৎগুলোকে খুঁজে বার করা হয় যে পদ্ধতিতে, তাকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যে এনজাইম ব্যবহার করা হয় সেটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, বা ছোটো কথায় এন্ডোনিউক্লিয়েজ বলা হয়। যে টেকনিকটা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস টেকনিক। এটারই আবার ওই বললাম নানা রকমের নাম আছে, সাউদার্ন ব্লটিং, আবার কোথাও নর্দার্ন ব্লটিং, কোথাও ওয়েস্টার্ন ব্লটিং, এইসব আছে। আমি এটার যদি ছবি করা হয় সাউদার্ন ব্লট প্রসিডিওরে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জন্য, তাহলে ছবিটা কেমন দেখতে হবে, যে প্লেটটার ওপর ছবিটা আসবে, যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডগুলো তৈরি করছে, যে মার্কার ডিএনএটা, যেটাকে প্রোব বলছি আমি, মার্কার লেবেলড মার্কার ডিএনএ ফ্র্যাগমেন্ট, সেটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করবে যে যে ব্যক্তির ডিএনএ আমরা স্টাডি করতে যাচ্ছি তার ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর সঙ্গে। তো সেইগুলো ওইখানেতে প্লেটের ওপর ধরা পড়বে, এবং সেই ছবি আমি একটা দিচ্ছি। এই ছবির কম্প্যারিজন করলে দেখা যাবে যে ওই পিতৃত্ব নির্ণয় বা কোনো ক্রিমিনালকে ধরা এগুলো সম্ভব হবে, যে ক্ষেত্রে আদারওয়াইজ ক্রিমিনালকে কোনোভাবেই ডিটেক্ট করা যাচ্ছে না। তখন সিমেন থেকে পাওয়া তার ডিএনএ, তার ব্লাড থেকে পাওয়া ডিএনএ, এমনকি জামা কাপড় থেকে পাওয়া ডিএনএ এখান থেকেও স্টাডি করা যেতে পারে। আমরা যে জামা কাপড় পরি সেখানেতেও অনেক স্কিন থেকে, আমাদের উপরের অংশ থেকে, স্কিনের উপরের অংশ থেকে অনেক কোষ সবসময় খসে বেরিয়ে যাচ্ছে। শীতকালে ভালো করে বুঝতে পারবে, আঁশের মতো চামড়া থেকে বেরিয়েছে, ওর মধ্যে ডিএনএ আছে। ওই ডিএনএ থেকেও এইভাবে ব্যক্তিকে চেনা সম্ভব। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং যেমন আছে, এবার ডিএনএ ফুটপ্রিন্টিং বলে আর একটা টেকনিকের কথা আছে। যে আরএনএ পলিমারেজ, সেটা যখন ট্রান্সক্রিপশন হয়, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তখন আরএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএর ওপর লোডেড হয়। এর ফলে হয় কি, যে পলিমারেজ এনজাইমটা ডিএনএর উপরে বেশ শক্তপোক্তভাবে এটা ধরে। এই অবস্থায় যদি কোনো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি দিয়ে, কোনো ডিএনএ নিউক্লিয়েজ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিয়েজ দিয়ে যদি ডিএনএটাকে ডাইজেস্ট করিয়ে দেওয়া যায়, অর্থাৎ তার যে নিউক্লিওটাইডগুলো ভেঙে দেওয়া যায়,
তোমরা এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, এন্ডোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি জেনেছো, তখন কী হবে যে ওই আরএনএ পলিমারেজ এনজাইমটা ওটা তো একটা প্রোটিন, ওটা যে ডিএনএর যে অংশটাকে আবৃত করে কাভার করে রয়েছে ওই অংশটাকে ডাইজেস্ট করা যাবে না। তাহলে এটা গ্লোবিউলের মতন একটা পার্ট আমরা পেতে পারি। ছবিতে দিলাম দেখো যে গ্লোবিউলটা অ্যাকচুয়ালি বেশিটাই তার আরএনএ পলিমারেজ এনজাইম দিয়ে তৈরি, আর তার মধ্যখানে আছে ডিএনএটা যেটাকে সে কভার করে আছে। এরপরে ওই ডিএনএটার যে আনডাইজেস্টেড ডিএনএটা সেটাকে আইসোলেট করা হলো, দিয়ে তার সাইজটা ডিটারমাইন করা হলো যে কতগুলো বেস পেয়ার আছে ওতে। এরপরেতে তার হচ্ছে যে সেটাকে বিভিন্ন পদ্ধতিতে তার সিকোয়েন্সটা খুঁজে বার করা হলো। আমরা অলরেডি কতগুলো সিকোয়েন্সের কথা প্রোমোটার রিজনে বলেছি, যে কনসেনসাস সিকোয়েন্স, কনজার্ভ সিকোয়েন্স, প্রিবনাও বক্সের কথা বলেছি, এইসব অনেক রকম সিকোয়েন্সের কথা বলেছি। তো এই সিকোয়েন্সটা চিনেছেন কী করে বিজ্ঞানীরা? এইভাবে ডিএনএ ফুটপ্রিন্টিং টেকনিক ব্যবহার করে, এটাকে বলা হচ্ছে ফুটপ্রিন্টিং টেকনিক। এখানে ডিএনএটা ইন কন্ট্যাক্ট উইথ এ প্রোটিন, দ্যাট ইজ আরএনএ পলিমারেজ আছে বলে প্রোটেক্টেড ফ্রম নিউক্লিয়াস ডিগ্রেডেশন, এবং এই প্রোটেক্টেড ডিএনএটাকে আইসোলেট করা হলো, তারপরে তার সিকোয়েন্সটা খুঁজে বার করা হলো। সেটা অন্য মেথডে করা হয়। যাই হোক, এই যে এতক্ষণ যে পদ্ধতিটা বললাম এটা ডিএনএ ফুটপ্রিন্টিং। তাহলে এর আগে যেটা আলোচনা হয়েছে সেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। একটু ল্যাক ওপেরন দিয়ে এই অংশটা শুরু করি। তার আগে বলে নিই যে আমরা অলরেডি জেনেছি যে আরএনএ পলিমারেজ তার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা রেগুলেটেড হতে পারে, মানে সেটা তার অ্যাক্টিভিটিটা রিপ্রেস করতে পারে, দমিয়ে দিতে পারে, অথবা অ্যাক্টিভেট করতে পারে, অথবা তার স্পেসিফিসিটি ফ্যাক্টর বলছি সে ব্যাপারটা, সেটা চেঞ্জ করতে পারে। তাহলে এইগুলো করবার জন্যে তিন ধরনের প্রোটিন, অন্তত তিন ধরনের প্রোটিন, এই যে ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন প্রসেসটা আরএনএ পলিমারেজের কাজ কি? পলিমারাইজেশন অফ নিউক্লিওটাইডস ইন্টু অ্যান আরএনএ মলিকিউল। তো সেই জন্যে তার একটা ইনিশিয়েশন সাইট আছে, সেখানে তিন ধরনের প্রোটিন কাজ করছে, কতগুলো স্পেসিফিসিটি ফ্যাক্টরস, সেটা যে প্রোমোটার আছে বা সেট অফ প্রোমোটার্স আছে সেগুলোকে চেঞ্জ করে, বদলে দেয়। কিছু আছে রিপ্রেসার প্রোটিনস, সেটা একটা প্রোমোটারের সঙ্গে যুক্ত হয়, দিয়ে আরএনএ পলিমারেজের যে সেটা লোডেড হয় যে ডিএনএ টেমপ্লেট অংশে, সেটাকে ব্লক করে দেয়। আর কিছু আছে অ্যাক্টিভেটার প্রোটিনস, সেটা প্রোমোটার রিজনের নিকটবর্তী অঞ্চলে যে টেমপ্লেটটা আছে সেখানে বাইন্ড করে আরএনএ এবং তার প্রোমোটার রিজনের ইন্টারঅ্যাকশনটা এনহ্যান্স করে, সুবিধে করে দেয়। আমরা দেখেছি যে এটা সিগমা সাব ইউনিট আছে, যে আরএনএ পলিমারেজ হলো এনজাইম দেখেছো, তার যতগুলো পার্ট আছে তার মধ্যে একটা সেপারেট পার্ট আমি একটা রঙিন ছবি দিয়েছিলাম, সেটা সিগমা সাব ইউনিট।
ইকোলাইয়ের ক্ষেত্রে আছে, সেটা আমরা সিগমা 70 বলি, কারণ তার মলিকিউলার ওয়েট হচ্ছে 70,000। সেটা যখন যুক্ত হয় আরএনএ পলিমারেজটার সঙ্গে দিয়ে হলো এনজাইমটা তৈরি হয়। এটা স্পেসিফিক প্রোমোটার রেকগনিশন করে, প্রোমোটার অঞ্চলটাকে রেকগনাইজ করে এবং সেখানে বাইন্ডিংটা করে। কিন্তু আমরা এটা আলোচনা করেছি যে হিট শক দিলে, হিট স্ট্রেসের মধ্যে রাখলে, অর্থাৎ টেম্পারেচার, মিডিয়ামের টেম্পারেচারটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওই যে সিগমা সাব ইউনিটের কথা বলছি ওটা সিগমা 70, তো ওই সিগমা 70টা তখন রিপ্লেসড হয়ে যায়, দিয়ে সিগমা 32 এই এনজাইমের বাকি অংশের সঙ্গে যুক্ত হয়ে টোটাল পলিমারেজ হলো এনজাইমটা তৈরি করে। এই যে সিগমা 32 যুক্ত যে আরএনএ পলিমারেজটা, এটা কিন্তু যে স্ট্যান্ডার্ড ইকোলাই প্রোমোটারগুলো আছে, আমরা সেগুলো বলেছি যে স্ট্যান্ডার্ড প্রোমোটারগুলোর কথা একটু মনে করো -35 রিজনে আপস্ট্রিমে, -35 রিজনে TTGACA, -10 রিজনে TATA-AT। এটা কনসেনসাস সিকোয়েন্স বলেছি। কনসেনসাস এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা পাওয়া যায়। যদি সব ক্ষেত্রেই এটা পাওয়া যেত তখন বলতাম কনজার্ভড সিকোয়েন্স। বারে বারে এই কথাগুলো আমি আলোচনা করছি যাতে তোমাদের ব্যাপারগুলো মনে থেকে যায়। যাই হোক, সিগমা 32টা যখন আরএনএ পলিমারেজটার হলো এনজাইমের পার্ট হয়, তখন কি হয় যে ওইটা স্ট্যান্ডার্ড ইকোলাই প্রোমোটারের সঙ্গে, ওই যেগুলোর কথা এখন বললাম TATA-AT ইত্যাদি, এগুলোর সঙ্গে যুক্ত হয় না। কিন্তু ওটা পরিবর্তে কী করে যে অন্য এক ধরনের স্পেশালাইজ সেট অফ প্রোমোটার আছে, সেইগুলোর সঙ্গে যুক্ত হয়। সেগুলো নানা রকমের আবার সিকোয়েন্স আছে, TNTC, NCC, CTTGAA, আবার CCCCA, TTTA, এইসব আছে। যাই হোক, এগুলো হচ্ছে যেগুলো স্ট্যান্ডার্ড যে প্রোমোটার সেগুলো নয়, এগুলো নন স্ট্যান্ডার্ড প্রোমোটার্স, ডিফারেন্ট টাইপস অফ প্রোমোটার্স, সেট অফ প্রোমোটার্স। এইগুলোর সঙ্গে সিগমা 30 যুক্ত যে হলো এনজাইম, আরএনএ পলিমারেজ হলো এনজাইম, সেটা যুক্ত হয়। তাহলে প্রোমোটারটা সেট অফ জিনকে, জিনের এক্সপ্রেশনটা কন্ট্রোল করে যেহেতু, সুতরাং হিট শক দিলে তখন হচ্ছে হিট শক রেসপন্স পাওয়া যাবে এবং সেখানে যে তোমার আরএনএটা তৈরি হবে, সেই আরএনএটা অন্য রকমের প্রোটিন তৈরি করবে, যে প্রোটিনটা ওই এক্সেস হিটেড কন্ডিশনে থাকার ফলে যে স্ট্রেসটা সৃষ্টি হয়, সেই স্ট্রেসটা থেকে ইকোলাই ব্যাকটেরিয়াটাকে বাঁচাবে। অর্থাৎ সেই সব প্রোটিনগুলো হিট দেওয়ার ফলে যে সমস্ত প্রোটিন নষ্ট হয়ে যাওয়ার কথা কোষটার মধ্যে, ইকোলাই কোষটার মধ্যে, সেই সব নষ্ট হয়ে যাওয়ার কথা যেসব প্রোটিনের, সেইগুলোর সঙ্গে যুক্ত হয়ে সেগুলোকে বাঁচাবে। তাহলে আবার কিছু আছে যে রিপ্রেসার্স। এটার এতক্ষণ যে আলোচনাটা হলো, এটা স্পেসিফিসিটি ফ্যাক্টর, অর্থাৎ যে প্রোমোটার রিজিন, যেটা স্ট্যান্ডার্ড প্রোমোটার রিজিনে যুক্ত না হয়ে অন্য জায়গায় যুক্ত হবে। এটা হিট শক জিনের ক্ষেত্রে হচ্ছে, যেখানে সিগমা 32 আছে ইন প্লেস অফ সিগমা 70। আবার রিপ্রেসারের কথায় আসি। এটা হচ্ছে যে স্পেসিফিক সাইট অফ ডিএনএ, তার সঙ্গে যুক্ত হয়। তাহলে যেখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর কি, মানে সমস্ত প্রোক্যারিওটদের ক্ষেত্রেই যেখানে রিপ্রেসারগুলো যুক্ত হয়, সেই জায়গাটাকে বলা হয় অপারেটর। এই অপারেটর রিজিনগুলো সাধারণত হয় কি প্রোমোটার রিজিনের কাছেই থাকে, অথবা এগিয়ে প্রোমোটার রিজিন পর্যন্ত চলে যায়।
তাহলে হয় কি, যে আরএনএ পলিমারেজ যেটা বাইন্ডিং করবে ওই অঞ্চলটা প্রোমোটার রিজনটায়, বা বাইন্ডিং করার পরে অ্যালং দ্য ডিএনএ সে যে মানে ডাউনস্ট্রিম এগিয়ে যাবে তার আরএনএ তৈরি করতে করতে, সেটা ব্লকড হয়ে যায় এই রিপ্রেসারটা থাকার জন্য। তাহলে এইটা একটা রেগুলেশন মেথড যেটা ট্রান্সক্রিপশনটাকে ব্লক করে দেয়। এই ধরনের রেগুলেশনকে আমরা বলতে পারি নেগেটিভ রেগুলেশন। আমরা ল্যাক অপারেশনে যাব, কিন্তু তার আগে এই বিষয়গুলো না জানলে ওই ল্যাক অপারেশনটা নিয়ে আলোচনা করা যাবে না। আবার পজিটিভ রেগুলেশন আছে, কিছু অ্যাক্টিভেটার আছে, অ্যাক্টিভেটার প্রোটিনস, যেটা ওই রিপ্রেসারগুলোকে আবার দমিয়ে রাখে। এবং এই যে রেগুলেশন মেডিয়েটেড বাই অ্যান অ্যাক্টিভেটার, অর্থাৎ অ্যাক্টিভেটারের মাধ্যমে ঘটে, এটাকে বলবো আমরা পজিটিভ রেগুলেশন। এটা অ্যাক্টিভেটেড হয়, এটা প্রোমোটারের নিকটবর্তী সংলগ্ন অঞ্চলে এই অ্যাক্টিভেটার প্রোটিনগুলো বাইন্ড করে এবং আরএনএ পলিমারেজটা কী হয়, টেমপ্লেট ডিএনএটার সঙ্গে বাইন্ডিং হয় প্রোমোটার রিজনে, সেইটাকে এনহ্যান্স করে, সেটা সুবিধে করে দেয়। সাধারণত এই প্রোমোটার রিজনের সংলগ্ন অঞ্চলেই এই অ্যাক্টিভেটার ইয়েগুলো থাকে, অ্যাক্টিভেটার প্রোটিনগুলো যুক্ত হয়, নর্মালি খুব উইকলি বাউন্ড। প্রোক্যারিওটের শরীরে যে সবসময়তেই প্রোটিন তৈরি হচ্ছে, সব রকমের প্রোটিন, সেটা তো নয়। কখনো কখনো তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রোটিন তৈরি হচ্ছে। যখন সুগারকে ব্রেকডাউন করছে, দিয়ে সে এনার্জি রিলিজ করবে, করে তার ফ্রি এনার্জি দিয়ে সে শরীরটাকে চালাবে, এটা প্রোক্যারিওটিক কোষ, তখন সেই সুগারটা হচ্ছে তার কার্বনের সোর্স। এটা সবসময় কোষের এনভায়রনমেন্টে থাকবে তেমনটাও নয়। তাহলে সুগারটা যদি না থাকে, তাহলে সুগারটাকে ভাঙবার জন্যে যে তার যে মেটাবলিজমের জন্য যে সমস্ত প্রোটিনগুলো বা এনজাইমগুলো দরকার, সেগুলো সৃষ্টি করা হচ্ছে একটা ওয়েস্টফুল প্রসেস, কোনো মানে হয় না। সেই জন্যে কোনো একটা কার্বন সোর্স তাকে ডিগ্রেড করার জন্য এনজাইমটা তখনই তৈরি করবে যখন এনভায়রনমেন্টে সেই কার্বন সোর্সটা থাকবে। অর্থাৎ সেই কার্বন সোর্সটাই তাহলে একটা ইন্ডিউস করছে সেই এনজাইমটা সৃষ্টি করতে, এটা ইন্ডিউসেবল সিস্টেম। এরকমই একটা ব্যাপার হলো যে যদি মনে করো যে ওই কোষের মধ্যে প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান থাকে, মানে এনভায়রনমেন্টে থাকে বা কোষের মধ্যে যদি থাকে, তাহলে কোষ কী করবে, ট্রিপ্টোফ্যান ম্যানুফ্যাকচার বন্ধ করে দেবে যতক্ষণ না আবার তার ট্রিপ্টোফ্যানের প্রয়োজন হয়। তাহলে এই যে বন্ধ করে দিচ্ছে ট্রিপ্টোফ্যান প্রোডাকশানটা, এটা একটা রিপ্রেসেবল সিস্টেম দিয়ে করছে। আমরা এতক্ষণ যে অ্যাক্টিভেটার রিপ্রেসার কথা বললাম, বোধহয় আরও খানিকটা ক্লিয়ার হবে। এবারে এরকম একটা ইন্ডিউসেবল সিস্টেম, তার নাম হচ্ছে ল্যাক অপেরন। ইকোলাইতে অপেরন কাকে বলা হয়? অপেরন মানে হচ্ছে অপারেশন করা হয়, মানে কাজটা করা হয়। এই অপেরন কথাটা এটা কন্ট্রোল মেকানিজম। তার ডেফিনিশনে পড়ে যাচ্ছি। ডেফিনিশনে যাওয়ার আগে একটা জেনারেল ডিসকাশন
আমরা করতে পারি। যে ল্যাকটোজ সুগার দুধে থাকে, তোমরা জানো ল্যাকটোজ ভাঙলে কী হয়, গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হয়, দুটো মনোস্যাকারাইডে পরিণত হয়। ল্যাকটোজ ইটসেলফ ইজ এ ডাইস্যাকারাইড। এটা অ্যাকচুয়ালি এটা বিটা গ্যালাক্টোসাইড, এইটাকে সোর্স অফ এনার্জি হিসেবে ইকোলাই কাজে লাগায়, কার্বন সোর্স হিসেবে কাজে লাগায়। এটা ভেঙে দেওয়া হয় মেটাবলিজমের জন্যে গ্লুকোজ আর গ্যালাক্টোজে। তাহলে এই যে ভেঙে দেওয়া হচ্ছে, এটা বললাম যে ল্যাকটোজটা অ্যাকচুয়ালি একটা বিটা গ্যালাক্টোসাইড, তাকে যে ভাঙছে তার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। এই কোষের মধ্যে সাধারণত বিটা গ্যালাক্টোসাইডেজ খুব কমই থাকে যদি কোষের এনভায়রনমেন্টে ল্যাকটোজ না থাকে। কিন্তু কোষটা যে এনভায়রনমেন্টে আছে সেখানে যদি ল্যাকটোজ দেওয়া হয় তখনই কী হবে, তখনই এই এনজাইমটা এসে যাবে যে পরিমাণ দরকার তার কোষের মধ্যে তার মেটাবলিজম করবার জন্যে। তাহলে এই যে সিনথেসিস অফ বিটা গ্যালাক্টোসাইডেজ, অর্থাৎ ল্যাকটোজ ভেঙে দেওয়ার জন্যে যে এনজাইমটা, তার যে সিনথেসিস, এটা তাহলে ইনডিউসড হচ্ছে এনভায়রনমেন্টে ল্যাকটোজ থাকলে তবে তার ভেঙে দেওয়ার প্রশ্ন, তবে ওই বিটা গ্যালাক্টোসাইডেজ বেশি করে সৃষ্টি করতে হবে। এই বিটা গ্যালাক্টোসাইডেজ প্রোডাকশান যখনই শুরু হলো ইকোলাই কোষের মধ্যে, তা অ্যাট দি সেম টাইম আরও দুটো এনজাইম, বাড়তি এনজাইম প্রোডাকশান হয়। একটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, যেটা এনভায়রনমেন্ট থেকে পারমিয়েজ মানে পারমিয়েবিলিটি বাড়ায়, মানে প্রবেশের ক্ষমতা বাড়ায়, যেটা বিটা গ্যালাক্টোসাইড থেকে যেটা এনভায়রনমেন্ট থেকে ল্যাকটোজটাকে শরীরের মধ্যে ঢুকিয়ে নেয়, তার মানে তার কোষ পর্দার ভেতর দিয়ে ঢুকতে পারে। এটার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ, এই এনজাইমটার নাম। আর একটা এনজাইম তৈরি হয়, সেটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইড অ্যাসিটাইল ট্রান্সফারেজ। এটা হচ্ছে কি যে শরীরের মধ্যে ওই যে ল্যাকটোজটা ঢুকছে তার মেটাবলিজমের ফলে যে অতিরিক্ত পরিমাণ যদি গ্যালাক্টোসাইডস শরীরের মধ্যে সৃষ্টি হয়, সেগুলোকে ভেঙে দেয়, সেগুলোকে অ্যাসিটাইলেট করে। হ্যাঁ, ল্যাকটোজ ছাড়া অন্যান্য গ্যালাক্টোসাইডগুলোকে অ্যাসিটাইলেট করে দেয়, দিয়ে যে ট্রান্সফারেজ সেটা কি করে, যে বিটা গ্যালাক্টোসাইডেজটাকে সেটাকে ভাঙতে বাধা দেয়। যাই হোক, তাহলে একটা রেগুলেশনের কথায় আমরা এলাম ল্যাক অপেরনের আলোচনায়, যে এই রেগুলেশনটা হলো নেগেটিভ রেগুলেশন। তাহলে আমরা এই 1960 সালে ফ্র্যাঙ্কোইস জ্যাকব এবং জ্যাক্স মনড একটা পেপার পাবলিশ করেছিলেন, তাতে এই সমস্ত রেগুলেটরি জিনগুলোর কথা বলা হয়েছে, যে এই যে ল্যাকটোজ অপেরন, অর্থাৎ রেগুলেশন অফ দি ল্যাকটোজ অপেরন, এইটা একটা জেনারেল আউটলাইন ফলো করে। এখানে একটা বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম তৈরি জিন আছে, এবং গ্যালাক্টোসাইড পারমিয়েজ আমি বললাম এনভায়রনমেন্ট থেকে কোষের মধ্যে ঢোকার জন্যে যে এনজাইমটা লাগবে, এবং অতিরিক্ত গ্যালাক্টোসাইড কোষের মধ্যে জমলে তাকে অন্য বায়োকেমিক্যালে ট্রান্সফার করা থাইও গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেজ। যদিও কোনো কোনো বইয়ে বলা আছে যে এর ফিজিওলজিক্যাল ফাংশন আননোন। এই যে তিনটে জিনের কথা বললাম, এই যে
তিনটে এনজাইমের কথা বললাম। এনজাইমস আর প্রডিউসড বাই জিনস, এনজাইমস আর প্রোটিনস, প্রোটিনস আর প্রডিউসড বাই জিনস, জিনস প্রডিউস আরএনএস, আরএনএস প্রডিউস প্রোটিনস। আবার মনে করে দিচ্ছি, গুলিয়ে ফেলবে না। এই যে তিনটে জিনের কথা বললাম, এই তিনটে জিনের একটা ছবি আমি তোমাদের দিচ্ছি। এই ছবি দেখে তোমরা বুঝে নেবে যে ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক অপেরন জিনগুলো রিপ্রেসড হয়, আর বিটা গ্যালাক্টোসাইডেজ থাকবে মাত্র কয়েকটা কপি। এমনিতে থাকবে, কিন্তু বেশি পরিমাণে থাকবে না যদি পরিবেশে ল্যাকটোজ যথেষ্ট পরিমাণে না থাকে। এছাড়া জ্যাকব অ্যান্ড মনোড আরেকটা জিনিস বার করেছিলেন, আর সেটাও অপারেটর হিসেবে কাজ করে। সেটার নাম হচ্ছে আই জিন। সেটা ওই যে ল্যাক অপেরন জিন প্রোডাক্ট যেটা, তার সিনথেসিসে কাজ করে। এই আই জিনটা যদি ডিফেক্টিভ হয় তাহলে রিপ্রেশন, আমি বললাম এটা নেগেটিভ রেগুলেশন, দ্যাট মিনস রিপ্রেশন, এই রিপ্রেশনটা আবার রিস্টোর্ড হয়ে যাবে সেখানে বাই ইন্ট্রোডিউসিং এ ফাংশনাল আই জিন টু দি সেল অন অ্যানাদার ডিএনএ মলিকিউল। অন্য আরেকটা ডিএনএ মলিকিউলে একটা ফাংশনাল আই জিন সৃষ্টি হবে, দিয়ে এটাকে কন্ট্রোল করা হবে। ছবিটা দেখলে, ল্যাক অপেরনের ছবিটা দেখলে বুঝতে পারবে। তাহলে এখন আমরা অপেরনের যদি সংজ্ঞা বলতে চাই, তাহলে অপেরন কাকে বলে? অপেরন হচ্ছে এটা সিকোয়েন্স অফ অ্যাডজাসেন্ট জিনস, পরপর সংলগ্ন পাশাপাশি অবস্থিত কতগুলো জিনের সিকোয়েন্স, যেখানে সমস্ত ওই সংলগ্ন জিনগুলো সেম প্রোমোটার এবং সেম অপারেটরের ট্রান্সক্রিপশনাল কন্ট্রোলে আছে। সেম প্রোমোটার রিজিন ওটার ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করে, আর সেম অপারেটর রিজিন ট্রান্সক্রিপশনটাকে কন্ট্রোল করে। লাস্টলি দ্বাদশ শ্রেণীর এই বংশগতির আণবিক ভিত্তি এই চ্যাপ্টারে আমরা ছোট্ট একটু অংশ আলোচনা করব। সেটা হলো জিনোম অ্যান্ড হিউম্যান জিনোম প্রজেক্ট, মানুষের জিনোম প্রকল্প এবং জিনোম। প্রথমেই জানতে হবে জিনোম কাকে বলে। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম যেটা আমরা পাই, ইউক্যারিওটিক কোষ ডিপ্লয়েড কোষ হয়, তার হ্যাপ্লয়েড সেটটায় যতগুলো জিন আছে সেগুলোর সমষ্টিকে বলা হয় জিনোম। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা তো জানি যে এখানে একটাই ক্রোমোজোম এবং সেটা সার্কুলার, এবং সেটা ডিএনএ বলি আমরা, সার্কুলার ডিএনএ। তো ডিএনএ ক্রোমোজোম যাই বলি, ওর মধ্যে অবস্থিত সমস্ত জিনগুলোকে বলা হবে তার জিনোম। আর ভাইরাসের ক্ষেত্রে তার জিনোম হবে তার ডিএনএটা অথবা তার আরএনএর মধ্যে থাকা জিনগুলো। মানুষের যে জিনোম প্রকল্প, এই ভাবনাটা মানুষের মধ্যে অনেক দিন ধরেই ছিল। 1987 সালে আমেরিকায়, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অনুমোদিত হয় এবং এর জন্য 15 বছর সময় নির্ধারণ করা হয়। 1990 সালে ওদের দেশের যে ডিপার্টমেন্ট অফ এনার্জি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, ওরা এই প্রকল্পটা সূচনা করেছিলেন। বিজ্ঞানী ছিলেন ডেভিস গ্যালাস, এনআইএইচের পক্ষে বিজ্ঞানী ছিলেন জেমস ওয়াটসন, এদের নেতৃত্বে হয়েছিল। 1993-তে আবার গ্যালাসের জায়গায় প্যাট্রিনস এবং ওয়াটসনের জায়গায় কলিন্স, এই দুজন বিজ্ঞানী দায়িত্ব গ্রহণ করেছিলেন। যাই হোক, 2000 খ্রিস্টাব্দে এর মোটামুটি একটা খসড়া ফলাফল ঘোষিত হয়, জিনগুলো খুঁজে বার করা হয় এবং সম্পূর্ণ জিনগুলো সম্বলিত যে ফলাফল সেটা 2003 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল।
এছাড়া সেলেরা জিনোমিক্স বলে আরেকটি প্রকল্প 1998 খ্রিস্টাব্দে, এটা বেসরকারি প্রকল্প, শুরু হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন ভেন্টার বলে একজন বিজ্ঞানী, ক্রেগ ভেন্টার। তো যাই হোক, যে খসড়া যে জিনোম মানুষের পাওয়া গেছে তাতে বলা হয়েছে যে মানুষের জিনোমে প্রায় 20,500টা জিন আছে, যা ইঁদুরের জিনের সংখ্যার অনুরূপ। আর অন্যান্য স্তন্যপায়ীদের তুলনায় মানুষের জিনোমে অধিক সংখ্যায় ডুপ্লিকেশন আছে, মানে পৌনঃপুনিক ডিএনএ অংশ পাওয়া যায়। এটা হচ্ছে যে প্রাইমেট যারা, মানুষ, বাঁদর, শিম্পাঞ্জি, এরা সব প্রাইমেট বলা হয়, হিউম্যানয়েড ফেস যেগুলো দেখতে পাই, এই প্রাইমেট বর্গের প্রাণীদের একটা বিবর্তন, যে তারা যে রিলেটেড এবং বিবর্তিত হয়ে বিভিন্ন রকম হয়েছে, এটা একটা ধারণা পাওয়া যায়। মানুষের যে জিনোম, তার 7% অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের জন্য নির্ধারিত, অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের মধ্যেও আছে। এখন তো সন্তান মাতৃগর্ভে থাকাকালীন অবস্থাতেই ডিএনএ সংগ্রহ করা হয় এবং ডিএনএটা স্টাডি করে দেখা হয়, কারণ আমরা তো হিউম্যান জিনোম এখন বার করে ফেলেছি। তার সিকোয়েন্সিয়াল স্টাডি করে দেখা হয় যে তার মধ্যে কোনো রকম মিউটেশন হয়ে আছে কিনা, কোনো দুরারোগ্য জেনেটিক সমস্যা আছে কিনা, এটা জিনোম গবেষণার মাধ্যমে জানা যায়। এই হচ্ছে হিউম্যান জিনোমের মূল বিষয়বস্তু। তাহলে আমরা বংশগতির যে আণবিক ভিত্তি মোটামুটি সেটা সম্পূর্ণ করলাম। এবং এই প্রসঙ্গে বলি যে তোমরা এই অংশটা একেবারে স্ট্রাকচার অফ ডিএনএ থেকে আজকে যতটা, এই ক্লাসটা পর্যন্ত যতটা পড়লে, ততটা শুধু যে আমি যে ক্লাসগুলো করেছি সেগুলো নয়, তোমরা বই থেকে, এবং এই বই প্রসঙ্গে বলি, বিভিন্ন বইয়ে বিভিন্ন কথা লেখা আছে। তার কারণ কোন এডিশনের, কোন বিদেশি পাবলিকেশনের বই থেকে তারা এই বইটা লিখছেন তার উপর নির্ভর করছে। আবার নতুন পাবলিকেশন হলে সেখানকার তথ্য আলাদা রকমের আছে। আমি মোটামুটি একটা কম্বাইন করে বলার চেষ্টা করেছি যেটা অ্যাকসেপ্টেবল হবে। তুমি তোমার ইচ্ছা মতো পড়বে, তোমার বইয়ে যেমন দেওয়া আছে, নিট পরীক্ষায় সিবিএসই সিলেবাসে যেমন দেওয়া আছে, বায়োলজি পড়ছো মানে ধরিয়ে নেওয়া যায় যে নিট পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ। তোমার নিট পরীক্ষার জন্য নির্ধারিত যে বইগুলো, সেখানে যেমনভাবে দেওয়া আছে তথ্যগুলো তেমনভাবে তুমি পড়বে। আমি যে কথাগুলো বলেছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এই অংশটা খুব মনে রাখার মতো বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা এটা পড়ে ফেলো। আগামী 1 সপ্তাহ আমি তোমাদের জন্য যে বংশগতি, মানে মেন্ডেলিজম এবং সেই সংক্রান্ত মেন্ডেলিজমের ব্যতিক্রম ইত্যাদি, লিঙ্কেজ, এইসব ওগুলো নিয়ে ক্লাস দেবো ঠিকই, কিন্তু আগামী 1 সপ্তাহ বাদে আমি এই বংশগতির আণবিক ভিত্তি, অর্থাৎ মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, এইটার উপরে বোথ বাংলা এবং ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টদের মোটামুটি 20 থেকে 25 নম্বরের একটা কোশ্চেন সেট করে পরীক্ষা নেব। তোমরা যদি পরীক্ষাটা দাও আমি খুশি হব। যে ওই রকম পরীক্ষা আমরা 5 থেকে 10-এও নিচ্ছি, এবং পরীক্ষা নেওয়ার 2-3 দিনের মধ্যেই কম্পিউটারাইজড রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তোমরা জাস্ট যেটা সিলেক্ট করার সেটা সিলেক্ট করে নেবে, রাইট আনসারটা। একেবারে অবজেক্টিভ এবং মাল্টিপল চয়েস টাইপ, সেই ওএমআর টাইপেরই ধরো উত্তরপত্রটা থাকবে। আজকের এই কথাগুলো বলে আমি এই আণবিক ভিত্তি চ্যাপ্টারটাকে শেষ করলাম। নেক্সটে বংশগতি সংক্রান্ত বাকি ক্লাসগুলো হবে, কিন্তু ওইটার উপর পরীক্ষাটা হবে না, আণবিক ভিত্তিটার উপরেই পরীক্ষাটা নেওয়া হবে।